ওই গো গিন্নি, রান্না হলো? আজ এই বৃষ্টিতে গরম গরম ইলিশ মাছ ভাজা খেয়ে জমবে ভালো। বলি এই বৃষ্টিতে রাজসভায় না গেলে কি তোমার চাকরি চলে যাবে? না গো গিন্নি, কোনো কাজ নেই আজকে। আমি তো জানি বৃষ্টির দিনে মহারাজ ভূতের গল্প শুনতে ভালোবাসেন। আমি মনে মনে সেই গল্পই ভাঁজছি। বলো যা, বাবু যাবেন এখন ভূতের গল্প করতে। কি সব অলক্ষণে কথা। ওহো, বৃষ্টির বড় তেজ হয়েছে আজ। আমার ধুতিটাই ভিজে গেল। না, এই গাছতলায় একটু দাঁড়াই। ইলিশের তেল আর ভাত খেয়ে বেরিয়ে পড়লাম যাতে ঠিক সময় রাজসভায় পৌঁছতে পারি, কিন্তু না, সেগুড়ে বালি। ইলিশ মাছ দারুণ খেলি না? হ্যাঁ, সে আর বলতে। বেশি খেলে আমি আবার ভালো করে হাঁটতে পারি না, কিন্তু যেতেই যে হবে। হে মহারাজ, তোমাকে আজ ভূতের গল্প শোনানোর আছে। তাই নাকি? তোর মহারাজ ভূতের গল্প শুনবে? হ্যাঁ, মহারাজকে তো আজ ভূতের সর্বনাশ! কে কি আমার সাথে কথা বলছে? ওরে বাবা রে, ঠিক দুপুর বেলা এই গাছতলায় দাঁড়ানোই আমার ভুল হয়েছে। কি এ তো বেলে গাছ, পেতনির বাসা। পালাই! পালাবি কোথায়? কোথায় পালাবি? দাঁড়াও, আমরা আসছি। সবাই বেশ শেষে গেছে দেখছি, কিন্তু গোপাল যে এখনো আসেনি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বাইরে যা বৃষ্টি পড়ছে তাতে গোপাল মনে হয় ওর ধুতির কাছা সামলে আস্তে আস্তে সভা শেষ হবার সময় হয়ে যাবে। না না না, আজ বৃষ্টির দিনে গোপালকে যে আমার ভীষণ দরকার। এই তো গোপাল এসে গেছে। গোপাল, আমি তো তোমার জন্যই চিন্তা করছিলাম। মহারাজ, আর লজ্জা দেবেন না, আমি ঠিক সময় মতো আসছিলাম, কিন্তু কিন্তু আর কি, গোপালের জন্য বৃষ্টিটা একটু জোর পড়ছিল, এই আর কি। মহারাজ, আমার যাতে দেরি না হয় তাই আমি দৌড়ে দৌড়ে এলাম। বুড়ো হয়েছি তো, তাই একটু হাঁপ ধরে মহারাজ। বলো কি হে গোপাল, এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় তুমি দৌড়ে এলে? আর যদি পড়ে যেতে? মরেও যেতে পারতো। আগে না মহারাজ, আমি জানতাম আমি পড়বো না। মরা তো অনেক দূরের কথা, তবে একবার এক শ্মশানে পড়েছিলাম এক ভয়ঙ্কর ভূতের পাল্লায়। তখন মরার কথা আমাকে ভাবতে হয়েছিল। এই বেনে গাছের পেতনি কিছু একটা দিয়ে তো গল্প বানাতে হবে। হ্যাঁ, এই পেতনিকেই বরং আমার গল্পে নিয়ে আসি। আমার তখন বয়স অল্প। এই অল্প বয়সেই সব ঘটে। মন্ত্রী চুপ কর। গল্পে ব্যাঘাত আমি কিন্তু মোটেও পছন্দ করি না। হ্যাঁ গোপাল, তুমি বলো বলো। যেটা বলছিলাম, হ্যাঁ মহারাজ, আমার বয়স তখন অল্প। সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়াই। এমনি একদিন ঘুরতে ঘুরতে চলে এলাম শ্মশানে। দেখি একটু আগেই একটা মরা পুড়িয়ে বাড়ির লোকজন সব চলে গেছে। কি কাণ্ড! তুমি সেই মরার সামনে গেলে? সে মরা তো তখন পুড়ে ছাই। মরা পড়েনি তখনও পুরোপুরি। এদিক ওদিক হাড়গোড় পড়ে আছে, চারিদিক নিস্তব্ধ। এমন সময় কি হলো? এবার মনে হচ্ছে গভীর একটু ভয় ভয় লাগছে। এমন সময় দেখি একটা লোক আর দুটো বউ আমার দিকে এগিয়ে আসছে। ওদের ভাব গতিক ভালো লাগছিল না। ওরা নির্ঘাত ভূত। ওরা দেখি আমার দিকে জল করে চেয়ে আছে। তখন একটা বউ বলে উঠলো, নিরালায় একটু মোড়া খেতে এসেছি, এই ছোঁড়ার সামনে খেতে তো লজ্জা করবে গো। দেরে বলেছো গোপাল। আরো আছে। তখন সেই লোকটা বলল, ওরে তোরা তো খালি মড়াই খেয়ে এলি এতকাল, এবার একটু জ্যান্ত ছেলে খা। এই ছোড়া, এদিকে আয় তো, তোর ঘাড় মটকে দি। ওরে বাবা! আমি তখন প্রাণ হাতে ছুটছি, আর পেছন পেছন ওরা ছুটছে, আর খালি বলছে, ধর ধর, ওই পালালো, ধর ধর। একটা মন্দভূত আর আবার কি বাকি দুটো পেতনি। বেশ ভালো হাসালে গোপাল। তবে আমি ঠিক বিশ্বাস করতে পারলাম না
মানে বিজ্ঞান এসবে বিশ্বাস করে না। বিশ্বাস হোক চাই না হোক, গোপাল ভালো বলেছ, তবে ভূতের সাথে দৌড়ে কি করে পারলে সেটাই আমি ভাবছি। না পারার কি আছে মহারাজ, তখন তো গোপাল এরকম নধরকান্তি ছিল না। ভূত একটা, পেতনি দুটো কেন? আসলে পেতনি সব সময় জোড়ায় জোড়ায় থাকে। এরকম তো কখনো শুনিনি। আমাকে কেউ বলতে পারবে কেন একটা ভূত আর দুটো পেতনি? বলে ফেলো গোপাল, না হলে আষাঢ়ে গপ্পের জন্য কিন্তু মহারাজকে জবাবদিহি করতে হবে। এই কে 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 আমায় চড় মারলো? পণ্ডিত দেখো, ওই গোপালের পেতনি তোমাকে চর মেরেছে। কি আমাকে সুরসুরি দিচ্ছে কে? গতিক তো সুবিধের নয়, এই মনে হচ্ছে সেই বেনে গাছতলার পেতনি, বেনে পেতনি। মহারাজ মহারাজ আমার কান কে যেন খুঁচিয়ে দিল। এইসব এইসব কি কি হচ্ছে? আমার গণনায় আমি ভূতের উপদ্রব টের পাচ্ছি। এই রাজসভায় ভূত আছে। হ্যাঁ কি বলছো কি জ্যোতিষী? ওরে বাপরে, ওই এলো পেতনি খেলো, ওই এলো পেতনি খেলো। ওরে বাবারে, কবিতার গুতোয় এবার পেতনি ঘাড় মটকে দেবে। এসব কি হচ্ছে? কি সর্বনাশ! কি এত বড় স্পর্ধা! আজ তোদের নাক কেটে দেবো। সেনাপতি, সেনাপতি! মহারাজ চলুন চলুন, আপনাকে রানীমার কাছে নিয়ে যাই। তাই চলো গোপাল, চলো চলো। বাপরে পালাই। কি গল্প বললে বলো তো গোপাল? সত্যিকারের পেতনি চলে এলো? মহারাজ কোনো চিন্তা করবেন না, খুব শিগগির পেতনি তাড়ানো হবে। মন্ত্রীর সিংহাসনে বসে আমার তো ঘুম পেয়ে গেল। আমারও রাজার সিংহাসনে বসে ঘুম পেয়ে গেল। আমরা এখন তাহলে কোথায় যাব? আবার সে বেনে গেছে? না না, এই সিংহাসন এখন আমার। তুই হলে আমার মন্ত্রী। চল, রাজার বাগানে সুন্দর সুন্দর গাছ আছে, ওইখানে আরাম করে ঘুমানো যাবে। তাই চল। ঘাড় গাল, ও বাবা, এখনো টনটন করছে। কি জোরে চড়ে বাবা! আজ আজ কিভাবে রাজসভা বসবে কে জানে। তবে মনে হয় পেতনি দুটো বিদে হয়েছে। উফ, আমাদের ঘুমের বড় ব্যাঘাত ঘটছে। কে 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 কথা বলছে? আমার বাগানে কারা এসেছে? এই যে, এখান থেকে সরে পড়। কি সর্বনাশ! শয়তান, তোরা আমার বাগানে আমার প্রিয় গাছের মধ্যে বসে আছিস। ভালো কথা বলছি, চলে যা এখান থেকে, না হলে কিন্তু কঠোর ব্যবস্থা নেব। তখন কিন্তু আর পালানোর পথ পাবি না। তাই নাকি? দেখি এখন কে পালায়। রানী, তোমার হুকুম পেলে এবার আমি ওকে মারতে পারি। যা, মার ওকে, আমি হুকুম দিলাম। পেতনি এখনো গাছে, আর কি বলার আছে? কিন্তু আমাদের তো ভেবে দেখতে হবে মহারাজ। আজকে ওরা বাগানে গাছে ঝুলে আছে, কিন্তু কাল ওরা
আবার রাজসভায় চলে আসবে। আজ ওরা বাগানে আমাকে আক্রমণ করেছে, কাল অন্য প্রজাদের করবে, তোমাদেরও করতে পারে। না না, এভাবে চলতে পারে না। গোপাল, আরে তুমি কিছু বলো। এবার ওকে বাগে পেয়েছি। মহারাজ, আমার মনে হয় আপনার চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই বলছো, কিন্তু এটা তুমি কি করে বলছো বলো তো? মহারাজ, আমার মনে হয় এই রাজসভার সব থেকে যে সাহসী সে হলো আমাদের মন্ত্রী। এটা গোপাল বলতে পারে না, নিশ্চয়ই ওর কিছু মতলব আছে। এই গোপাল, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চাইছি মহারাজ, যেহেতু মন্ত্রী আমাদের সব থেকে সাহসী, তাই সেই পারবে পেতনিদের হাত থেকে আমাদের উদ্ধার করতে। বটে, তা তুমি ঠিকই বলেছো। উফ, গোপালটার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি, আমাকে তো বিপদের মধ্যে ফেলে দিল। মন্ত্রী, তুমি একবার বাগানে যাও তো এখনই, সেখানে পেতনি দুটোকে শায়েস্তা করে এসো। ওদের এমন উচিত শিক্ষা দাও যাতে ওরা এই রাজ্যে থাকবার কথা যেন আর দুবার না ভাবে। আজ্ঞে মহারাজ। এই যে পেতনিরা, জলদি পালাও, না হলে তোদের আমি ঘাড় ধাক্কা দিয়ে রাজ্যের বাইরে পাঠিয়ে দেব। পালাস নাকি? তবে এই দেখ। আয়, আমার হাতেও একটা খেয়ে যা। মহারাজ, এই যে দেখছি মন্ত্রী, তোমার গালে পেতনিদের 5 আঙুলের দাগ হয়ে গেছে। এই দাগ কি আর কোনদিন উঠবে? গোপাল, তুমি তো বলেছিলে মন্ত্রী সব থেকে সাহসী, তার এই হাল হলো। আমার তো মনে হয় বৈদ্য তুমি পারবে। তুমি তোমার বিখ্যাত পাঁচন দিয়ে পেতনিদের জব্দ করতে পারবে। ঠিক বলেছেন মহারাজ, ওই পাঁচনের গন্ধে পেতনিরা পালাবেই পালাবে। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি ওই পেতনিদের পাঁচন খাওয়াতে। আজ হলো আমার দিন। আমার শেকড় বাকড় দিয়ে আর ওই পাঁচন দিয়ে আমি ওই দুই পেতনিকে জব্দ করে দেব, ওদের দেশ ছাড়াও করে দিতে পারি। এই এই কে হাসে? হ্যাঁ, কে হাসে? সামনে আয়, সামনে আয়। তবে রে শোন, ওই আড়াল থেকে হাসি আমি একদম ভালোবাসি না। আয় আয়, সামনে আয়। কি ভেবেছিস? আমাদের ওই সব ছালমুল দিয়ে ভয় দেখাবি? ভুলে গেলি কি করে? আমরা যে বেনে গাছেই থাকি। এখনই তোর ঘাড় মটকে দিতে পারি। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে আমাকে ছেড়ে দাও গো, আমাকে ছেড়ে দাও। আমি তো মানুষের চিকিৎসা করি। আমি ভুলেই গেছিলাম যে তোমরা মানুষ নও, তোমরা হলে পেতনি। ছেড়ে দাও আমায়। এত বড় আসপত্তা! আমাদের পেতনি বলে অপমান করা! দাঁড়া, মজা দেখাচ্ছি! মজা দেখাচ্ছি! হায় 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 হায়, এ আমার কি হলো? আমার কি হলো? মহারাজ, রাজবৈদ্যকে বাগানে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। যা ভয় পাচ্ছিলাম। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমার মনে হয় সেনাপতি সব থেকে উপযুক্ত, কারণ সে যোদ্ধা,
পেতনিদের সঙ্গে যুদ্ধ করতে হলে একমাত্র সেই পারবে। তুই ঠিক বলেছ পণ্ডিত। সেনাপতি, আরে এই সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। একটা নির্দেশ, এক্ষুনি বাগানে যাও আর বাগানকে পেতনি মুক্ত করো। একই সাথে রাজবৈদ্যকে উদ্ধার করে নিয়ে আসা চাই। এদিকে আয় পেতনির দল, আমার তলোয়ারের এক এক কোপে না তোদের মুন্ডু দুটো একেবারে আলাদা করব। আয় আয় সামনে আয়, কোথায় পালাবি? আমাকে বৈদ্য পাসনি, আমি হচ্ছি সেনাপতি। হ্যাঁ, একে একে তো সবাই যাচ্ছে, কিন্তু কেউ যে আর ফিরছে না। মহারাজ, প্রহরীকে কি আরেকবার ডাকবেন? না না না, তার আর প্রয়োজন নেই। আমি যা বুঝবার বুঝে গেছি। সেনাপতি সম্ভবত বৈদ্যেরই দশা হয়েছে। না গোপাল, এবার যে তোমার পালা। তুমি তো বলেছিলে খুব তাড়াতাড়ি পেতনি তাড়ানো হবে। হ্যাঁ, আজ আজ সেই দিন এসেছে। ইলিশের তেল আর ভাত খেয়ে বেরিয়ে পড়লাম যাতে ঠিক সময় রাজসভাতে পৌঁছতে পারি, কিন্তু না, সে ঘুরে পালি। গোপালের দেখছি দম শেষ হয়ে গেছে। মহারাজ, আমি পেতনিদের তাড়াবো, কিন্তু আমার কিছু প্রয়োজন আছে। এক্ষুনি ঘোড়াশাল থেকে একটি ঘোড়া সমুদ্রের ধারে আপনাকে পাঠাতে হবে, আর একটি বাক্সে জোড়া ইলিশ আমাকে দিতে হবে। বাক্সটি বন্ধ থাকতে হবে আর তার চাবি আমাকে দিতে হবে। বেশ গোপাল, বেশ, তুমি যেটা চাইছো সেটাই হবে। এই শয়তান, এবারে তুই এসেছিস। তোর অবস্থা খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমার অবস্থা খারাপ হলে তোমরা আর ইলিশ মাছ খেতে পারবে না। কি ইলিশ মাছ ভালো লাগে তাই না? হ্যাঁ, খুব ভালো লাগে। দে 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 দে, ইলিশ মাছ খাই, দে 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 দে। আমি একটা শর্তেই তোদেরকে মাছ দিতে রাজি, আর একজনকেই এই মাছ খাওয়াতে রাজি আছি। তাই নাকি? তা কি শর্ত শুনি? তোদের একটা পরীক্ষা নেব। আমাকে আগে কাঁধে করে সমুদ্রের ধারে নিয়ে চল। কিন্তু সমুদ্র কোন দিকে? আমরা তো চিনি না। আমরা যা যাবার পেতনি, এখানে ওখানে ঘুরে বেড়াই। তাই নাকি? ঠিক আছে, চল, আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। সোজা এগিয়ে চল। হ্যাঁ, এবার ডান দিকে। আরো এগিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, এবার বাঁ দিকে। সমুদ্রের ওপারে তোদের যেতে হবে। ওপারে চোখ বন্ধ করে গিয়ে আবার চোখ বন্ধ করে যে আগে ফিরে আসবে তাকেই আমি এই জোড়া ইলিশ দেব। আমি তো এখন খুব গন্ধ পাচ্ছি, খুব লোভ হচ্ছে। এই কাঁচকলা, আমি আগে গিয়ে ফিরে আসতে পারবো বুঝলি? তুই পারবি না। অত সোজা নয়। কায়দা করে নিজে রানী হয়ে আমায় মন্ত্রী বানিয়েছো, কিন্তু ইলিশ আমি তোকে দিচ্ছি না, ওটা আমার। ঠিক আছে ঠিক আছে, দেখাই যাক। যাও, চোখ বন্ধ করে উড়ে যাও।
আর চিন্তা নেই মহারাজ, 2 পেতনিকে সমুদ্রের ওপারে পাঠিয়ে দিয়েছি, আর আসতে পারবে না। সাবাস গোপাল, তোমার জন্য বড় পুরস্কার আছে। বলো বলো, কি পুরস্কার চাই? পুরস্কার আমি তো নিয়েই নিয়েছি মহারাজ। তাই নাকি? তা কিরকম শুনি। অপূর্ব স্বাদের জোড়া ইলিশ সোজা গিয়ে আমার গিন্নির হাতে তুলে দিয়ে এসেছি। জমিয়ে রান্না হচ্ছে।